স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় অ্যাম্বুলেন্স ও দুই বাসের দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 7 জন। রাত প্রায় 2টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় পেছন থেকে আসা একটি বাস ধাক্কা দিলে আগুন ধরে যায় অ্যাম্বুলেন্স ও বাসে। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে এই আগুন। ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় যানবাহন 3টি। ঘটনাস্থল থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্র। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। শফি, জানাবেন আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কিনা এবং আহতদের কোথায় নেওয়া হয়েছে বিস্তারিত? আগুনের সূত্রপাত সম্পর্কে যদি বলি, আমরা এখানে আসার পরে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন আশেপাশের এলাকায় তাদের 2-1 জনের সাথে কথা বলেছি, যারা রাতে এই ঘটনাটি দেখেছেন বলে দাবি করছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে রাত আনুমানিক 2টার দিকে এখানে এই সড়কে একটি অ্যাম্বুলেন্সের পিছনে একটি বাস ধাক্কা দেয় এবং ওই সময়েই আসলে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ধাক্কা খাওয়ার ফলে অ্যাম্বুলেন্সের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেটি বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ড ঘটেছে এবং পরবর্তীতে আরও একটি বাসে এই আগুনটি ছড়িয়ে পড়ে। তো এই ঘটনায় এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে অ্যাম্বুলেন্সে থাকা যে যাত্রীরা ছিলেন তারা 4 জনই মারা গেছেন এবং তাদের মৃতদেহে এতটাই পুড়ে গেছে যে সেখানে আসলে তাদেরকে দেখে শনাক্ত করার মতো উপায় নেই। তবে হাইওয়ে পুলিশ যারা এই ঘটনাস্থলে এসেছেন এবং পরিদর্শন করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় যারা মারা গেছেন তাদেরকে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে এবং যারা আহত হয়েছেন, যদিও আহতদের মধ্যে গুরুতর কেউ আহত নেই বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, আহতদেরকে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে আরেকটু জানিয়ে রাখতে চাই যে রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে এবং পরবর্তীতে রাত প্রায় 4টার দিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সড়ক থেকে কিন্তু এই পোড়া গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ এই গাড়িগুলো রেকার দিয়ে টেনে সড়ক থেকে সরিয়ে নেয় এবং সড়কের মধ্যে ইতিমধ্যে কিছু কাজ পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়কে কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিকই রয়েছে। তো এখন পর্যন্ত এই ঘটনাস্থল থেকে এটি ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো বিস্তারিত আরো কিছু থাকলে সেটি জানাতে পারবো। শফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সুনামগঞ্জের সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় নগরীর বিশ্বম্ভরপুরের চীনাকান্দি সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভারতের গামারিতলায় এক বাংলাদেশি সুপারি নিয়ে প্রবেশ করে। এ সময় বিএসএফ টহল দল তাকে গুলি করে। পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বিএসএফকে ব্যাটালিয়ন পর্যায়ে প্রতিবাদ লিপি পাঠানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। খুলনায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। প্রায় প্রতি রাতেই নগরী সহ জেলার কোথাও না কোথাও ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি, খুনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। গেল 5 মাসে জেলায় অন্তত 24টি হত্যাকাণ্ড হয়েছে। এতে শঙ্কা বাড়ছে জনমনে। 5ই আগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর দীর্ঘ 5 মাস পেরিয়ে গেলেও খুলনায় পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ। আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। পলাতক ও জেলে থাকার চিহ্নিত সন্ত্রাসীরাও এলাকায় ফিরতে শুরু করছে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই। তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং ও বখাটেরা। নাজুক পরিস্থিতিতে আতঙ্কিত নগরবাসী। একটা দোকানে না, অনেকগুলো দোকানে হচ্ছে, অনেক দোকানে সকলে নীরব চাঁদাবাজির শিকার হচ্ছে। আমার কাছে চাঁদা চাইছে, আমি চাঁদা দিই নাই। আমি আজ প্রায় 2.5 মাসের উপরে দোকানে যাই না ওদের ভয়তে। অনেকেই আমাদের কাছে যে সংবাদ বা প্রশাসন যেটা জানাচ্ছে যে সব কাজ আমরা করতে পারছি না। অনেকেই পতিত স্বৈরাচারের দোসররা এখনো অবস্থান করছেন বিভিন্ন জায়গায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজির জন্য আপনারা যদি সচেষ্ট না হন
সেই সময় হয়তো আপনাদের এগেইনস্টে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। কিন্তু তারপরেও খুব একটা উন্নতি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির। যখনই অপরাধীরা অপরাধ করার ফলে শাস্তি পাবে তখন সে নিজে এবং তাকে দেখা দেখি অন্যরাও আসলে অপরাধ করা থেকে বিরত থাকবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। জনগণ এবং পুলিশ হাত ধরাধরি করে কিন্তু চলা শুরু করছি আমরা, এবং রেজাল্ট আসতেছে, ভালো রেজাল্ট আসতেছে। খুলনা বিভাগের ৯ জেলায় গেল ৫ মাসে হত্যার ঘটনা ঘটেছে ২০৯টি। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরের জেলা পঞ্চগড়ে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান জানাবেন শৈত্যপ্রবাহর প্রভাব কেমন দেখছেন জনজীবনে, এবং সেই সাথে জানাবেন যে প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত। জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু পৌষের শেষের দিকে এসেছে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম যে জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। গতকাল কিন্তু আকাশে মেঘের পরিমাণ বেশি থাকার কারণে কিছুটা তাপমাত্রা বেড়ে গিয়ে 14.4 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। তবে আজকে আকাশে মেঘের পরিমাণ কম থাকলেও সকাল থেকে হালকা কুয়াশা ছিল, সেই সাথে কিন্তু হিমেল বাতাস জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এজন্য সকাল 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহে মৃদু শৈত্যপ্রবাহ রেকর্ড করা হয়েছে। তো আমার সাথে একজন কৃষক রয়েছে, আমরা আসলে তার সাথে কথা বলবো যে এই শীতে তাদের কাজের মধ্যে কোনো সমস্যা হয় কিনা। এই শীতে যে আপনারা আসলে কাজ করেন, আপনাদের কাজের সমস্যা হয় কিনা? আমার কাজের সমস্যা হয়, 2 দিন থেকে ঠান্ডা, এখন কাজ করতে পারছেন, লোকজনও পাই না, আমার এই সমস্যা থাকে। শীতে যখন আপনারা কাজ করেন, এই যে এখন হাত পায়ে কেমন আপনাদের ঠান্ডা অনুভব হয়? আমাদের শীতে মানে হাত পা একবার ককড়া হয়ে যায়, থাকতে কাজ করতে পারছি না। জি, আসলে শুনছিলাম একজন কৃষকের কাছ থেকে যে এই শীত কিন্তু তাদের জন্য অনেকটাই কষ্টের হয়। সকালে যখন তারা কাজের জন্য বাসা থেকে বের হন কৃষি জমিতে কাজ করার জন্য, তাদের কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়, হাত পা একেবারে জড়সড় হয়ে যায়, কোকড়া হয়ে যায়, তারা কাজ করতে পারেন না। তো আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি এ পর্যন্ত জেলায় কিন্তু প্রায় 22,000-এর মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন মাধ্যমে শীতবস্ত্র বিতরণ অব্যাহত। মাদারীপুরে বেহাল 2,500 কিলোমিটার গ্রামীণ সড়ক। এর মধ্যে কাঁচা রাস্তা ব্যবহারকারীদের ভোগান্তির শেষ নেই। দীর্ঘদিন মেরামত না হওয়ায় ইটের সড়কগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। চলাচলের অনুপযোগী হওয়ায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ পথচারীরা পড়েন চরম দুর্ভোগে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানোর পরও কর্তৃপক্ষ নির্বিকার। মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের মাইজপাড়া থেকে কাজীপাকাই ইউনিয়নের দেলোর বাজার সড়ক। কাঁচা এই সড়কটির প্রায় 5 কিলোমিটার অংশের অবস্থা খুবই করুণ। বাকি অংশে যতটুকু ইটের সোলিং রয়েছে তাতেও সৃষ্টি হয়েছে খানাখন্দ। বড় বড় গর্ত আর রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই পথচারীদের। এদিকে রাজৈর উপজেলার গোয়ালবাথান থেকে কবিরাজপুর পর্যন্ত পাকা সড়কের অবস্থাও করুণ। জেলার বিভিন্ন গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। অনেক রাস্তায় গর্তের কারণে বন্ধ হয়ে গেছে ভ্যান ও ইজি বাইক চলাচল। আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই এই সড়কগুলো মেরামতের দাবি স্থানীয়দের। একটা আছে বাঁশের ব্রিজ, একটা আছে ব্রিজ দিয়ে থইছে, ভাঙ্গে চুরা আউলেই গেছে। অসুখ বিসুখ হইলে আমাকে নেওয়া লাগে কান্দে করিয়া। কৃষক আছে, পণ্য আনা নেওয়া করা তাদের জন্য অনেক জটিল হয়ে পড়ছে। 86 সাল থেকে এই পর্যন্ত পড়ে আছে অবহেলিতভাবে। এই রাস্তাটার কোনো উন্নয়নমূলক কাজ, কোনো ইটের মাটির কাজ, ইটের কাজ বা পাকা সড়ক কোনোটাই হয় নাই। সরকারের কাছে আমাকে আবেদন দেন এই রাস্তাটা জানি আমাকে দ্রুতভাবে একটু করে দেয়। বালিগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য জানান, পাকা সড়ক নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও নেওয়া হয়নি ব্যবস্থা। সরকারের কাছে দাবি যেমন ওই রাস্তাটা হোক এবং 2টা ব্রিজ হলে আমাদের বালিগ্রাম, ডাসার এবং কাজীবাকাই দর্শনার লোকজন এখান থেকে যাতায়াত করতে পারে, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা হয়। জনদুর্ভোগ কমাতে তালিকা করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামতের আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা লিস্ট করে রাখছি। আমাদের এই মুহূর্তে ডিপিপি প্রণয়নের জন্য কোনো প্রক্রিয়া নেই। ডিপিপি তৈরির জন্য কোনো প্রক্রিয়া আসলে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। মাদারীপুরের 5টি উপজেলায় 2036 কিলোমিটার কাঁচা রাস্তা ছাড়াও ইটের সড়ক রয়েছে 449 কিলোমিটার। এছাড়াও 1608 কিলোমিটার পাকা ও 81 কিলোমিটার ঢালাই সড়ক রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের সাথে আরাকান আর্মির চলমান সংঘাতের কারণে ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে টেকনাফ স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে। ৩রা ডিসেম্বরের পর পণ্য বোঝাই কোনো জাহাজ আসতে পারেনি বন্দরে। এতে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অন্যদিকে কাজ না থাকায় জীবনযাত্রায় প্রভাব পড়েছে শ্রমিকদেরও। তবে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। মাসখানেক আগেও আমদানি পণ্যের ভিড় আর শ্রমিকদের শোরগোলে মুখরিত থাকত টেকনাফ বন্দরের জেটি, থাকত গাড়ির দীর্ঘ লাইন। কিন্তু বর্তমানে সেখানে খালি জেটিতে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে গত বছরের ৮ই ডিসেম্বর আমদানি প্রায় বন্ধই হয়ে গেছে। কালীভদ্রে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য নিয়ে দু একটা ট্রলার গেলেও মিয়ানমার থেকে আসছে না কোনো মালবাহী ট্রলার। ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি অর্থাভাবে শঙ্কায় দিন কাটছে শ্রমিকদের। আগে অনেক প্রচুর কাজ করতাম, নাইট ডে প্রচুর কাজ ছিল। এখন বলতে গেলে আমরা যারা সিএনএফে কাজ করি তারা খুব মানবতার জীবনযাপন করতেছি। কাজ আসে কিন্তু এখান থেকে যাইতে গাড়ি ভাড়া পাই না আমরা এখন। সিএনএফ এজেন্টরা বলছেন মিয়ানমারে চলমান সংঘাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। টেকনাফ স্থলবন্দরের দীর্ঘদিন ধরে আমদানি রপ্তানি প্রায় বন্ধ বললে চলে। মায়ানমার থেকে কোনো ট্রলার আসবে কিনা এই ব্যাপারে কোনো সঠিক তথ্য আমাদের কাছে নাই। বন্দরের রাজস্ব বিভাগের তথ্য মতে 2023-2024 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 47,000 মেট্রিক টন মালামাল আমদানি হয়। সেখানে চলতি অর্থ বছরে আমদানি হয়েছে মাত্র 11,000 মেট্রিক টন পণ্য। গেল অর্থ বছরের তুলনায় রাজস্ব কমেছে 170 কোটি টাকা। গত বছরে 47,000 আর এই বছরের 6 মাসে 11,000, অনেক পার্থক্য। অর্থাৎ পণ্য আমদানি একেবারেই কমে গিয়েছে। সর্বশেষ গত ডিসেম্বরের 3 তারিখে এই বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছে। আরাকান আর্মিরা সেই জাহাজগুলো আসতে বেশ প্রতিবন্ধকতা তৈরি করছে। সম্প্রতি টেকনাফ সীমান্ত সফরে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এই সংকট সমাধানে মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠী দুপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা একটা হাই রিপ্রেজেন্টেটিভ একজন, তার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে। উনি কিন্তু এই ব্যাপারে সার্বক্ষণিক দেখাশোনা করতে। সীমান্তের অস্থিরতা ও স্থলবন্দরের ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও বন্দর শ্রমিকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঝিনাইদহের শৈলকুপায় জনপ্রিয় হয়ে উঠছে কুমড়া বড়ি। চাহিদা বেশি থাকায় পরিসর বাড়ছে ব্যক্তিগত কারখানাগুলোর। এগুলোতে কাজ করে বাড়তি আয় করছেন স্থানীয় নারীরা। তবে পরিচ্ছন্নতার বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ কৃষি বিভাগের। সারি সারি সাজানো পাত্র ভর্তি ডাল। নারীরা সেই ডাল আর কুমড়াকুচি ভালোভাবে মিশিয়ে বড়ি বানিয়ে রোদে শুকাতে দিচ্ছেন। এমন চিত্র ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামে। কুষ্টিয়ার বিভিন্ন হাট থেকে মাসকলাই কিনে আনা হয়। এরপর ঝিনাইদহে শৈলকুপা সহ অন্যান্য এলাকার হাট ও গ্রামে ঘুরে ঘুরে সংগ্রহ করা হয় চাল কুমড়া। রাতে পানিতে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা হয় ডাল, সাথে দিনের বেলায় কুমড়া কুচি কুচি করে রাখতে হয়। বড়ি শুকায় যায়, উলট পালট করা লাগে। উলট পালট করার পরে আমি ওইগুলা হলোকে ঝাড়ার জন্য প্রস্তুত করি। এরপর মশারি আকৃতির জালের উপর বসিয়ে দেওয়া হয় তৈরি করা বড়ি। 3 দিন রোদ পেলে পুরোপুরি শুকিয়ে যায় সেগুলো। এরপর জাল থেকে ছাড়িয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এক একটা চাঙে এক একটা ইসে দেখা যাচ্ছে আপনার 2 কেজি 2.5 কেজি করে বড়ি তৈরি হয়। এই মহিলারা বড়ি দেয়, প্লাস 2-3জন কাজের লোক আছে। কারখানা মালিকরা বলছেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী কুমড়া বড়ি পাঠানো হয় ঢাকা, খুলনা, মাগুরা সহ বিভিন্ন জেলায়। 20 কেজি করে কার্টন, 10 কেজি করে কার্টন তৈরি করে খুলনা, কুষ্টিয়া, তারপরে মাগুরা, ঢাকা এগুলো পাইকারি বিক্রি করে তারা নিয়ে যায়। বড়ি তৈরির কাজ করা নারীরা জানান এতে ভালো পারিশ্রমিক পাচ্ছেন তারা। ডাল দিয়ে আর হলে আঙ্কার দিয়ে মিশিয়ে বড়ি দিয়ে। তবে কুমড়া বড়ি তৈরির ক্ষেত্রে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ উপজেলা কৃষি কর্মকর্তার। কুমড়া বড়ি উৎপাদনের সাথে জড়িত যারা, তাদেরকে কৃষি উদ্যোক্তার লোনের ব্যবস্থা করেছি এবং তাদের কাছে মানসম্পন্ন কুমড়া পৌঁছা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের আরও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। কুমড়া ও মাসকলাই দিয়ে তৈরি এই বড়ির প্রতি কেজি উৎপাদন খরচ 250 থেকে 300 টাকা আর বিক্রি 350 থেকে 400 টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।